কাকু, আমরা তো বাইরের পোর্শনটা দেখলাম, বাইরের যে ঐতিহ্য, ইটের পাঁজর, পুরোনো দিনের সবকিছু দেখলাম। এই পুরো হচ্ছে এত সুন্দর, মানে জমির উপরে যে প্রচুর আছে গাছপালা আছে, শাল গাছ আছে, সবই দেখলাম। এবার আপনি আমাদের ভিতরটা একটু দেখান, ভিতরে কি আছে। চলো, আমি যতটুকু জানতে পেরেছি আমরা হচ্ছে জানতে চাই যে আপনার কাছে যে ভিতরের ইতিহাসটা, ভিতরের ইতিহাসটা আমরা একটু আলোচনা করব। এখানে ইটের পাঁজরে সেই লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা, সেই কবিতা আছে না, সেই কবিতার মতনই ব্যাপার। যেই সাহেবদের, যে নীলকর সাহেবদের যে অকথ্য অত্যাচার, চাষিদের ধরে ধরে এনে তারা, চাষিরা বিদ্রোহ ঘোষণা করছে যে আমরা যদি নীল চাষ করি তাহলে আমরা খাবো কি। তখন এই চাষিদের ধরে ধরে এনে এর নিচে ছিল সেই আন্ডারগ্রাউন্ড গুপ্ত কক্ষ, পাশে আরেকটা, এই দিকে আরেকটা বিল্ডিং ছিল, এখন যেটা শালবাগান হয়ে রয়েছে। এই বিল্ডিং এর ওখানেও নিচে গুপ্ত কক্ষ ছিল। সেই গুপ্ত কক্ষের মধ্যে চুন রাখা থাকতো। ওরা কি করতো, ওই অবাধ্য চাষিদের ওই চুনের গুদামের মধ্যে ভরে দিত, ফলে তাদের নিশ্চিত মৃত্যু। এবং এই রাজবাড়িটা আমরা বর্তমানে দেখছি, এই যে শতাব্দী প্রাচীন, কয় 200, 300, 350 বছরের পুরনো যে বিল্ডিং, এর যে ইটের যে প্রতিটি টুকরোর মধ্যে রয়েছে সেই নীলকর সাহেবদের অত্যাচার, অনাচার, তাদের ব্যভিচার, তাদের উদ্দামতা, মানে একটা বিভৎস ইতিহাস, যেটা ভাবলেই কেমন যেন আমরা বিহ্বল হয়ে পড়ি। সেই ইতিহাসকে বেস করেই বর্তমানে এখানে ব্যবসার কেন্দ্র গড়ে উঠেছে। সবটাই অনুভবের ব্যাপার। হয়তো ছিল, কাটা সাহেব ছিল কিনা আমরা জানি না, তবে এখান থেকে প্রশান্ত, দিলীপ, এখান থেকে যে গুপ্ত সুড়ঙ্গ ছিল, এবং সেই গুপ্ত সুড়ঙ্গ যে ইছামতি পর্যন্ত পৌঁছেছিল, সেরকম নিদর্শন এখানে বয়স্করা দেখেছেন। বয়স্করা, আমরা কিন্তু আমাদের বয়সের লোক এসে দেখিনি, বয়স্করা দেখেছেন এখান থেকে গুপ্ত সুড়ঙ্গ। এই যে উপরে যে দোতলা আমরা দেখতে পাচ্ছি, ওঠা যেত এক সময়, এখনো কেউ কেউ উঠেছে রিস্ক নিয়ে, তবে বারণ করা হয় যে উপরে উঠবেন না, কখন ভেঙে চুরে পড়ে। পরবর্তীকালে এখানে কিছুটা ছাদ মেরামত হয়েছে স্থানীয় উদ্যোগে। আমি প্রথমে বলেছিলাম যে এখন এইটা কারা দেখভাল করছেন বা কাদের ইয়েতে রয়েছে, কারা তত্ত্বাবধানে রয়েছে। এই যে প্রচুর প্রাচীন যে আছে বিল্ডিংটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এটা এখন সংরক্ষণে কারা আছেন সেটাই আমার জানার বিষয়। যদি এটা প্রশান্ত একটা খুব ভালো প্রশ্ন করেছিস বাবু তুই। সেটা হচ্ছে যে বর্তমানে তাহলে এই সম্পত্তিটা কারা রক্ষণাবেক্ষণ করছে, কাদের আন্ডারে? না, এটা কোনো সরকারি সম্পত্তি না। কোনো রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার কি আমাদের পৌরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ যা আছে তাদের আন্ডারে এটা নেই। এটা এখনো সে সেভ দ্য চাইল্ড, তাদের আন্ডারে রয়েছে। তারা এত বড় একটা এনজিও, 136, একটু আগে বললাম 136টা দেশে তাদের কর্মকাণ্ড, সেই জন্য তাদের কাছ থেকে গভর্নমেন্ট এটা নিতে পারছে না যতক্ষণ তারা নিজেরা গভর্নমেন্টকে না দেবে। পাবলিকের সম্পত্তি না, গভর্নমেন্ট বলে দেয়, জোর করতে পারে নিয়ে নেয়, কিন্তু একটা অত বড় এনজিও অর্গানাইজেশনের কাছ থেকে নিতে পারছে না। সেভ দ্য চাইল্ডের আন্ডারে এটা আছে। তারা কেন এইটাকে ধ্বংসাবশেষে পরিণত করে ফেললো, এর ঐতিহ্যকে কেন বজায় রাখলো না, এটা সাধারণ মানুষ হিসেবে কিন্তু আমাদের প্রশ্ন। এ তো আর কয়েকটা বছর পরে এটা ধ্বংসস্তূপে পরিণত হবে। আমার সঙ্গে ক্যামেরায় আছে চয়ন মণ্ডল, আইনজীবী, তিনি দেখাচ্ছেন পুরোটা আপনাদের। এটা দেখতেই পাচ্ছি যে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে আর কয়েক বছরের মধ্যে। অতীতে আমরা যখন আরো 20 বছর আগে এখানে এসেছিলাম, তখন এর যে কলেবর আমরা পেয়েছিলাম, বর্তমানে সেই কলেবরও কিন্তু নেই, অনেকটাই নষ্ট হয়ে গেছে। আপনার সেইটা ওই যে সেভ দ্য চাইল্ড, তারা কি করবে, তাদের অবস্থানটা বর্তমানে কি, তারা আদেও গভর্নমেন্টের সঙ্গে লিয়াজও আছে কিনা, সম্পর্ক আছে কিনা, আমরা এখন তো পাবলিক হয়ে সেটা কিছু বলতে পারি না। এই হচ্ছে বিষয় সেটা। তবে আমাদের দাবি থাকলো এই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখতে হবে। আরেকটা আপনার কাছে আমাদের প্রশ্ন বা জানার বিষয়, প্রশ্ন না ঠিক কাকু, জানার বিষয়, আমাদের এখানে শতাব্দী প্রাচীন একটা পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিস সম্বন্ধে আমাদের একটু কিছু জানাবেন যে কিভাবে এটা এখানে পোস্ট অফিস হলো কেন, বা কেন এটা এখানেই পোস্ট অফিসটা হয়েছে। এবং এই বিল্ডিং এ সেই পোস্ট অফিসটা হচ্ছে আমাদের এই নীলকুঠির যে বিল্ডিং, সেই বিল্ডিং এই ডাকঘরটা আছে। এখানে লেখাই আছে মঙ্গলগঞ্জ ডাকঘর, এখানে লেখা আছে। ফলে
এইখানে যখন সেই সেভ দ্য চাইল্ড তারা যখন এই অর্গানাইজেশন এখানে তাদের কর্মকাণ্ড স্থাপন করে, তখন তাদের কাজকর্মের জন্য এখানে ডাকঘরের প্রয়োজন হয়েছিল সেই যুগে। ফলে অনেক প্রাচীন এই ডাকঘর। আর তার সঙ্গে সঙ্গে আমরা একটু চয়নকে দেখাতে বলবো যে মঙ্গলগঞ্জ এফপি স্কুল, এই মঙ্গলগঞ্জ এফপি স্কুল প্রশান্ত, হ্যাঁ এটি কিন্তু ওই যে লেখা আছে 1903 সাল। হ্যাঁ, কেউ কেউ বলেন যে বনগাঁ মহকুমার মধ্যে এটা সব থেকে প্রাচীন স্কুল। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন হ্যাঁ। যখন আমাদের নীলকুঠিটা দেখিয়েছিলেন, হ্যাঁ তখন বলছিলেন যে এখানে খুব প্রাচীন একটা স্কুল আছে, হ্যাঁ। সেটাও আমরা দেখাবো। হ্যাঁ। আমরা দেখলাম চাক্ষুষ হ্যাঁ যে একটা স্কুল আছে, এবার সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ, এই স্কুলটা হচ্ছে ওই সাবিত্রী দেবীর সাবিত্রী আঁশ, তিনি কিন্তু অবিবাহিত ছিলেন। অবিবাহিত ছিলেন। হ্যাঁ, তার আর কোনো সন্তানাদি নেই। ফলে সাবিত্রী আঁশ তিনি এই স্কুলটাকে তৈরি করেছিলেন। তখনকার যারা শাসক ছিলেন, অর্থাৎ ইংরেজ শাসক, তারা সব এসেছিলেন ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে। এখানে আদিবাসী অধ্যুষিত এলাকা ছিল তখন মূলত, সেই আদিবাসীদের শিক্ষা দীক্ষার জন্য এখানে সেই সময় এই স্কুলটা চালু হয়। আর বর্তমানে এই যে আমরা খেলার মাঠটা দেখতে পাচ্ছি, এখানে বিকেলে খেলাধুলো হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশান্ত, শীতকালে এখানে একটা পিকনিকের পরিবেশ তৈরি হয়, বনভোজন। দূর দূরান্ত থেকে মানুষরা চলে আসেন, একটা সুন্দর পরিবেশ, একটা ইতিহাসকে সাক্ষী রেখে তারা এখানে পিকনিক করেন। পাশে ইছামতি নদী, সেখানে নৌকায় চড়ছে। অপরদিকে বিভূতিভূষণের স্মৃতিধন্য অভয়ারণ্য, সেখানে যাওয়া যাচ্ছে। ফলে এই স্পটটা বেছে নিয়েছে মানুষ খুব সহজেই। আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের কাছেও আমার অনুরোধ যে আপনারাও আসুন, মঙ্গলগঞ্জ আসুন। বনগাঁ থেকে খুব বেশি দূরত্ব নয়, রানাঘাট কিংবা বনগাঁ দুই জায়গা থেকেই আসা যায়। সেই মঙ্গলগঞ্জের অতীতের ঐতিহ্য বহন করে চলেছে সেই জীর্ণ দেওয়াল। এই জীর্ণ দেওয়ালের মধ্যে ইতিহাস অনেকটাই লুক্কায়িত আছে। ইংরেজ শাসনের ইতিহাস, জমিদারির ইতিহাস, রাজত্বের ইতিহাস। তাহলে কাকু, আমরা তো এই সম্বন্ধে অনেক কিছুই জানলাম, অনেক কিছুই শুনতে পেলাম, অনেক কিছু জানতে পেলাম, অনেক পুরনো তথ্য। এবার আমরা ইছামতি সম্বন্ধে কিছু জানতে চাই। হ্যাঁ, ইছামতি, চলুন আমরা একটু ইছামতি খুলে যাই। ইছামতি হচ্ছে নদিয়ার পাবাখালী থেকে, ওখান থেকে উৎপন্ন হয়েছে, চূর্ণির থেকে কানেকশন, কিন্তু বর্তমানে সেই কানেকশনটা নেই বলে ইছামতি আজকে মৃতপ্রায়। এর প্রবাহ বন্ধ হয়ে গেছে। এক সময় এই ইছামতি নদীকে কেন্দ্র করেই বিদেশি বণিকরা, এই নীলকর সাহেবরা কিংবা অন্যান্য বণিকরা, তারা এখানে ব্যবসা করেছে জলপথে পরিবহনের মাধ্যমে। বড় বড় বজরা জাহাজে করে তারা মাল, এই যে নীল এখানে চাষ হতো, এই নীলের গুদাম থেকে নীল রপ্তানি হতো এই ইছামতি নদীর মাধ্যমে। বর্তমানে সেই নদীটি সংস্কারের অভাবে এবং আমাদের যারা নদীর দুপারের মানুষ, আমরা যারা ইছামতিকে দেখেছি, তাদেরও একটা দায়িত্বহীনতার ব্যাপার এসে গেছে যে আমরা যত্রতত্র বজ্র ফেলছি, হ্যাঁ, নোংরা ফেলছি। নদীটা বাঁধ দিয়ে দিয়েছি মাছ ধরার জন্য, নদীর পাশ দিয়ে ইটভাটা তৈরি করেছি নদীকে বাদ দিয়ে। ফলে ইছামতির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার জন্যেই আমি একটু চয়নকে বলবো, চয়ন কোথায় আছে, জলটা দেখাতে। জলের অবস্থাটা প্রশান্ত, জলের অবস্থাটা দেখতে হবে। আমি আগেও একদিন বনশিমতলার ঘাটে দেখিয়েছিলাম জলটা, জলে দুর্গন্ধ, জলটা কালো হয়ে গেছে। এই জলে পা দিলেও হ্যাঁ গায়ে চুলকানি হয়ে যাবে, এরকম একটা বাজে পরিস্থিতি। ফলে সেখানে জলের জীব, তারা সেখানে কি করে বাঁচবে? ফলে ইছামতি নদীকে বাঁচাতে হবে। এখানে কিছু আমরা নৌকা দেখতে পাচ্ছি, কিছুটা অংশ পরিষ্কার আছে, ইছামতির কিছুটা অংশ পরিষ্কার হয়েছে, সেটা স্থানীয় বাণিজ্যের জন্য, যে মানুষ আসেন এখানে একটু নৌকা বিহার করেন। আপনি যেটা বললেন, আমাদের সেই পুরনো হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, আর যাকে আমরা পারমদন ফরেস্ট নামে চিনি, সেইটাই হচ্ছে মনে হয় অপর সাইডে, নদীর অপর সাইডে ওই যে দেখাচ্ছে, চয়ন ইতিমধ্যে দেখাচ্ছে সেই পারমদন ফরেস্ট যতটাও দেখাতে পারে, বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে। ওপারে একটা নৌকা দেখেছিস প্রশান্ত, ওই যে ঢুকে যাচ্ছে ওরা নৌকা পার হয়ে, ভিতরটাই হচ্ছে সেই বিভূতিভূষণ অভয়ারণ্যের গেট, ওর মধ্যে ঢোকা যায়। আর একটা রাস্তা হচ্ছে আমাদের বনগাঁ হয়ে হেলেঞ্চা দিয়ে আসা যায়, হেলেঞ্চা দিয়ে আসা যায়, আমরা আগে ওইভাবেই আসতাম। ওটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, আমাদের বনগাঁ মহকুমার একটা গর্ব।
পার্মানেন্ট ফরেস্টের নাম পরবর্তীকালে হয় বিভূতিভূষণ অভয়ারণ্য। ওখানে প্রায় 1000 বিঘে জমির উপরে অরণ্য আছে এবং সেখানে বিভিন্ন হরিণ থেকে শুরু করে সাপ, পাখি, বিভিন্ন রকম ময়ূর, অনেক কিছু এখনো আছে। যদিও 2000 সালের বন্যা যখন হয়েছিল তখন এই বিস্তীর্ণ অঞ্চল জলে পূর্ণ হয়ে গিয়েছিল, এর উপর দিয়ে অনেকটা উপর দিয়ে জল প্রবাহিত হয়েছিল। সেই জলে এই আমাদের এই নীলকুঠিটারও যেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল, আরো ভগ্নদশায় পরিণত হয়েছে, তেমনি আমাদের এই যে ওই অভয়ারণ্যের বহু জন্তু, মানে হরিণ, বিশেষ করে হরিণ ভেসে গিয়েছিল। স্থানীয় মানুষ কিছু উদ্ধার করে আবার ফেরত দিয়েছে বন দপ্তরকে। এই হচ্ছে মোটামুটি আমাদের মঙ্গলগঞ্জ নীলকুঠির এরিয়ার একটা সংক্ষিপ্ত ইতিহাস বলার চেষ্টা করলাম। এটি যদিও পুরো ইতিহাস তো না, ইতিহাস অনেক বড়, সেটা এতটা কম সময়ের মধ্যে যেটুকু আমরা জানতে পারলাম খুব ভালো সুন্দর জানতে পারলাম। অনেক কিছু ভাবনা ছিল, অনেক কিছু বোঝার ছিল, যেগুলো হচ্ছে অনেকটা অভিজ্ঞতা। অনেকে অনেক কিছু বলেছে যে এখানে রাত্রে ভূতে কাটা সাহেবের মূর্তি দেখা যায় বা দেখতে পাই, সেগুলো অনেকটাই ধারণা মুক্ত হলাম যে না, এরকম কিছু থাকতে পারে না, বা থাকতেও পারে, না থাকার বিষয়টা বেশি বেশি। যাক কাকু, ভালো লাগলো, খুব সুন্দর লাগলো আপনার বক্তব্য শুনে। আমরা শুনলেন।